হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 6টা আলোচনা করব। এটা একটা কবিতা, ছোট্ট কবিতা। এর নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এটা লিখেছেন এমিলি জেন ব্রন্টি। এই এমিলি জেন ব্রন্টি জন্মেছিলেন 1818 সালে এবং 1848-এ তিনি মারা যান। তার মানে তার জীবৎকাল 1818 থেকে 1848। এই এমিলি জেন ব্রন্টি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তাহলে ইংলিশ পোয়েট ছিলেন তিনি, ইংরেজি ভাষায় কবিতা লিখতেন, আর ছিলেন নভেলিস্ট মানে ঔপন্যাসিক। তার মানে তিনি নভেলস বা উপন্যাসও লিখতেন। Best remembered for her only novel Wuthering Heights। তার মানে তাকে মানে এই এমিলি জেন ব্রন্টিকে সব থেকে বেশি মানুষ মনে রেখেছেন তার একমাত্র নভেল। তিনি একটি নভেল লিখেছেন, সেটি হচ্ছে wuthering হাইটস। আর এই wuthering হাইটস নভেলটি লেখার জন্য তিনি সব থেকে বেশি বিখ্যাত হয়ে রয়েছেন আর কি। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। তার মানে লং কনসিডার্ড, বহুদিন ধরেই কনসিডার করা হয় এই নভেলটিকে, এই wuthering হাইটস যে নভেলটি, সেই নভেলটিকে বহুদিন ধরে কনসিডার করা হয় একটা ক্লাসিক হিসেবে, একটা ক্লাসিক নভেল হিসেবে গণ্য করা হয় বা কনসিডার করা হয়। তিনি এই কবিতায় লিখছেন, ইন দিস পোয়েম the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood। তাহলে কি এই কবিতায় দ্য ব্লু মিস্ট, তার মানে এই কবিতার মধ্যে আমরা একটা এলিমেন্ট পাবো, এখানে উল্লেখ করে দিয়েছে আগেই, ব্লু মিস্ট মানে নীল কুয়াশা, মিস্ট মানে কুয়াশা, দ্যাট সারাউন্ডস যেটা ঢেকে রাখছে, যেটা পরিবৃত করে রাখছে, সারাউন্ড করে রাখছে, দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স দূরের যে মাউন্টেন্স রয়েছে, দূরের যে পর্বতমালা রয়েছে তাকে ঘিরে রাখছে ব্লু মিস্ট। এবং সেই দূরের পর্বতকে ঘিরে থাকা নীল কুয়াশা দেখে কবির মনে পড়ছে, রিমাইন্ডস দ্য পোয়েট, কবিকে স্মরণ করিয়ে দিচ্ছে, অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ। তার মানে শৈশবে বা তার যে কৈশোরের, ইউথের, অ্যান্ড চাইল্ডহুড শৈশবের, তার মানে ইউথ অ্যান্ড চাইল্ডহুড, তার কৈশোর এবং শৈশবের যে হ্যাপি ডেজ আছে, খুশির যে দিনগুলো আছে, সেই দিনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে দ্য ব্লু মিস্ট, যেটা কিনা দূরের ডিস্টেন্ট মাউন্টেন্সকে পরিবৃত করে রেখেছে বা সারাউন্ড করে রেখেছে। দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড মানে যে অতীতের দিনগুলি, অতীতের সুখকর দিনগুলি তিনি লেফট বিহাইন্ড মানে ছেড়ে এসেছেন পেছনে। তার মানে এখন তার দিন শৈশবের মতো অত সরল বা শুধুমাত্র আনন্দে পরিপূর্ণ নয়। স্বাভাবিক ব্যাপার, বয়স বাড়লে এক্সপিরিয়েন্সেস গ্যাদার হবে, তিনি প্রচুর এক্সপিরিয়েন্স করেছেন এবং সমস্ত এক্সপিরিয়েন্স যে সুখকর হবে সেরকমটা নয়। কিন্তু ছেলেবেলায়, একেবারে ছোটবেলায় যখন মানুষের এক্সপিরিয়েন্সগুলো আমরা যখন ভেবে দেখব, একেবারে ছোটবেলার গল্প, তখন শুধু হাসি আর আনন্দেই কিন্তু দিন কাটে। তখন রেসপন্সিবিলিটিসের যে ভার, দায়িত্ব ভার এসে পড়ে না, প্রচুর ঘটনার ভার এসে পড়ে না। সেই কারণে সেই ছেলেবেলার যে দিনগুলো, সেগুলো শুধুমাত্র হালকা দিন, খুশির দিন। এবং এটাই বলা হচ্ছে কবিতায় যে তিনি ছোটবেলার সেই খুশির দিনগুলো, যে দিনগুলো তিনি ফেলে এসেছেন, সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে কি না, দ্য ব্লু মিস্ট নীল কুয়াশা, যেটা তিনি এখন দেখতে পাচ্ছেন তার জীবনের প্রাপ্তবয়স্ক হয়ে তিনি যে কুয়াশাটা দেখতে পাচ্ছেন, সেই রকমই কুয়াশার দিন ছিল কোনো এক খুশির দিনে, ছোটবেলার কোনো এক খুশির দিনে। অ্যাজ
she describes the landscape, she shifts from the present moment to the past. তার মানে as যখন তিনি as she describes তিনি বর্ণনা করছেন the landscape, ল্যান্ডস্কেপটা যখন তিনি বর্ণনা করছেন, তা এই ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য তখন যেটা তিনি বর্ণনা করছেন, এই যে ব্লু মিস্ট, তারপরে মাউন্টেন্স, এই সমস্ত যে তার সামনে যে প্রকৃতি রয়েছে, সেই প্রাকৃতিক দৃশ্য যখন তিনি বর্ণনা করছেন, শি শিফটস, শিফট করা মানে চলে যাওয়া, তিনি স্থান পরিবর্তন করছেন। এটা কিন্তু এমনি নর্মাল জায়গা নয়, এই স্থানটা হচ্ছে সময়ের স্থান। তিনি এখন রয়েছেন যে বয়সে, সেই বয়সের থেকে তিনি স্থান পরিবর্তন করে চলে যাচ্ছেন তার শৈশবে। তিনি তার কল্পনায়, কল্পনা ঠিক নয়, তার স্মৃতিতে তিনি যেন তার এখনকার সময়ের থেকে অতীতে একদম ছেলেবেলার যে সময়, সেই সময়ে তিনি স্থান পরিবর্তন করে চলে যাচ্ছেন। তার মানে ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট, এই বর্তমান মুহূর্ত থেকে, প্রেজেন্ট মানে বর্তমান আর মোমেন্ট হচ্ছে মুহূর্ত, এই বর্তমান মুহূর্ত থেকে তিনি চলে যাচ্ছেন কিন্তু পাস্টে। এই প্রেজেন্ট মোমেন্ট থেকে তিনি চলে যাচ্ছেন পাস্টে মানে অতীতে, অতীতে চলে যাচ্ছেন তার স্মৃতির উপরে ভর করে। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট অ্যাগেন, তার মানে তার স্মৃতিচারণ সম্পূর্ণ হলে তিনি আবার বর্তমানে ফিরে আসছেন। এই পুরো কবিতার বিষয়বস্তুটাই হচ্ছে এটা, প্রকৃতির বর্ণনা এবং সেই প্রকৃতি দেখে তার বর্তমান সময় থেকে অতীতে চলে যাওয়া এবং অতীত থেকে পুনরায় বর্তমানে ফিরে আসা। সেটা কি করে হচ্ছে আমরা কবিতাটা পড়লে খুব সুন্দর করেই বুঝতে পারবো। কবিতাটা শুরু হচ্ছে কবিতার প্রথম লাইন দিয়েই। যে প্রথম লাইনটা হচ্ছে কবিতার টাইটেল বা নাম। এটা দুটো কারণে হতে পারে, যে কবি এই কবিতার নামকরণ করেননি, যেটা হয়ে থাকে মূলত সনেট বা চতুর্দশপদী কবিতার ক্ষেত্রে। সনেটস, সনেটস মানে চতুর্দশপদী কবিতা, এটা সনেট নয়, কিন্তু সনেটের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সনেটের সাধারণত কোনো নামকরণ হয় না, সনেটের প্রথম লাইনটাই কিন্তু সনেটের নাম হয়। এই কবিতার ক্ষেত্রেও সেটা হয়েছে, যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, যেটা কিনা কবিতার প্রথম লাইন এবং সেটাই হচ্ছে কবিতার টাইটেল বা কবিতার নাম। এটা দুটো কারণে হতে পারে। এটা কবির নিজস্ব চয়েস হতে পারে, যে তিনি কবিতার নাম দেননি, সেই কারণে এইটা দিয়ে মানে কবিতার প্রথম লাইন দিয়েই কবিতাটি শুরু হয়ে, কবিতার প্রথম লাইন দিয়ে কবিতাটার নামকরণটা হয়েছে এবং সেই নামকরণের সেই লাইনটা দিয়েই কবিতাটা শুরু হয়েছে। এটা হতে পারে একটা কারণ, যে তিনি ইচ্ছে করে নামকরণ করেননি। আবার হতে পারে যেহেতু সে সময় রক্ষণাবেক্ষণের একটু সমস্যা থাকতো, হতে পারে প্রিন্টিং এর সময় কবিতাটা যখন পাবলিশ হয়েছে সে সময় হতে পারে নামটি হারিয়ে গিয়েছিল, যার জন্য নাম ছাড়াই অথবা এই কবিতার প্রথম লাইনটা দিয়েই এই কবিতার নামটা রাখা হয়েছে। যাই হোক, তো সেই কবিতার নাম দিয়েই কবিতাটা শুরু হচ্ছে কিভাবে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে মৃদু বা হালকা, মাইল্ড দ্য মিস্ট, মিস্ট হচ্ছে কুয়াশা, তার মানে হালকা কুয়াশা, মাইল্ড দ্য মিস্ট, তাহলে মাইল্ড মিস্ট হালকা কুয়াশা, আপন দ্য হিল, আপ অন দ্য হিল, তার মানে পর্বতমালার ওপরে, মানে পর্বতের চূড়ায়, মাইল্ড দ্য মিস্ট, তার মানে দ্য মিস্ট আপন দ্য হিল ওয়াজ মাইল্ড। তাহলে এই পর্বতের চূড়ায় যে মিস্ট ছিল বা কুয়াশা ছিল সেটা ছিল মাইল্ড বা মৃদু, তার মানে ঘন কুয়াশা বা ঘন মেঘ ছিল না। পর্বতের চূড়ায় আমরা মেঘ দেখতে পাই, সেই মেঘটা বা সেই কুয়াশাটা হালকা কুয়াশা ছিল। ঘন কুয়াশা বা ঘন মেঘ থাকলে পর্বতের চূড়ায় সাধারণত তার থেকে বৃষ্টি হয়, কিন্তু এখানে কিন্তু মেঘটা কিন্তু বা কুয়াশাটা কিন্তু হালকা বা
পাতলা। আচ্ছা, এখানে তিনি প্রকৃতির বর্ণনা দিচ্ছেন তার বিশেষ শব্দ চয়নের মাধ্যমে। শব্দ চয়নকে ইংরেজিতে বলা হয় ডিকশন। ডিকশন হচ্ছে শব্দ চয়ন বা কবিতা বা যে কোনো লেখার ক্ষেত্রে লেখক বা কবি যখন যে যে শব্দ চয়ন করেন তার মনের ভাব কমপ্লিটলি বোঝাতে, সেটাকে বলা হয় ডিকশন। আর এখানে যে ডিকশনটা তিনি ইউজ করছেন সেটা কমপ্লিটলি রিলেটেড টু নেচার। তার মানে তার নেচার সংক্রান্ত যে শব্দগুলো, নেচারের বর্ণনা, এইগুলো কিন্তু তিনি তার কবিতায় ব্যবহার করছেন। সেই শব্দগুলো নেচার সংক্রান্ত এবং নেচারের বর্ণনামূলক যে শব্দগুলো। এতে করে কি হচ্ছে, কোনো কবি বা লেখক যখন তার বিশেষ কিছু ডিকশন ব্যবহার করেন, সেটা তখন তিনি করে থাকেন কোনো একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য, একটা বিশেষ পরিবেশ তৈরি করার জন্য। আর এখানে এই পরিবেশটা কমপ্লিটলি প্রাকৃতিক পরিবেশ তিনি তৈরি করছেন। আমাদের মধ্যে সেই প্রকৃতির যে পিস বা প্রকৃতির যে নিজস্ব যে এলিমেন্টগুলো, সেইগুলো ভালো করে আরো ফুটিয়ে তোলার জন্য তিনি কিন্তু এই ডিকশন বা এই শব্দচয়নগুলো করছেন। তাহলে প্রথম স্ট্যান্জায় কি আছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, আমরা দেখলাম যে পাহাড়ের চূড়ায় মাইল্ড দ্য মিস্ট, মিস্ট হচ্ছে মাইল্ড, হালকা কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, তার মানে এই মিস্টটা যদি এটা ঘন হতো, তার মানে এটা ঘন মেঘ হতে পারত। ঘন মেঘ হলে সেটা কিন্তু ভবিষ্যতের বা আগামী দিনের, টুমরো মানে আগামী কাল জানি, এখানে বলতে চাইছে আগামী দিনের যে ঝড়ের যে পূর্বাভাস, সেটা সেটা হতে পারতো। যদি ঘন মেঘ হতো তাহলে আমরা জানি ভবিষ্যতে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে সেই সম্ভাবনাটা নেই। অন্তত এই মিস্টটা দেখে সেটা মনে হচ্ছে না যে এরপরে আর কোনো ঝড়ের পূর্বাভাস আছে। এরপরেই আবার তিনি বলছেন যে ঝড়ের পূর্বাভাস নেই যদিও, কিন্তু নো, না, তিনি আবার নেগেটিভে চলে যাচ্ছেন। না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। দ্য ডে, দিনটা, হ্যাজ ওয়েপ্ট, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই হ্যাজ ওয়েপ্ট। ওয়েপ্ট হচ্ছে উইপ, উইপের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এটা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে। এই উইপ মানে হচ্ছে কান্না। তাহলে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, ফিল হচ্ছে পরিপূর্ণভাবে, কমপ্লিটলি, ঠিক আছে। তাহলে দ্য ডে, দিনটা, হ্যাজ ওয়েপ্ট, দিনটা কি করেছে, কেঁদেছে, ইটস ফিল, তার সম্পূর্ণ যত কান্না ছিল সে কেঁদে ফেলেছে, মানে তার কান্না সম্পূর্ণ হয়েছে, দিনের কান্না সম্পূর্ণ হয়েছে। তারপরে বলছে স্পেন্ট, স্পেন্ট হচ্ছে আবার, যেহেতু এটা এখনো ওই সেন্টেন্সটা চলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই রয়েছে, এটা কিন্তু স্পেন্ড বা খরচ করা, খরচ করার পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম। তাহলে এই যে সে স্পেন্ড করেছে, খরচ করে ফেলেছে কি, ইটস স্টোর, এর স্টোর মানে সঞ্চয়, এর যে জমানো কি ছিল, স্টোর অফ সাইলেন্ট সরো, সাইলেন্ট নিঃশব্দ, সরো দুঃখ, তার যে নিঃশব্দ, তার যে চুপি চুপি বা চুপচাপ যে দুঃখ, নিঃশব্দ দুঃখ, সেই দুঃখ সে খরচ করে ফেলেছে, স্পেন্ড করে ফেলেছে। তার যে সঞ্চিত, তার যে জমানো দুঃখ, সেই সমস্ত দুঃখ সে সঞ্চয় করে, সঞ্চিত দুঃখ সে খরচ করে ফেলেছে কিভাবে, না কেঁদে। তাহলে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তার মানে বোঝা যাচ্ছে যে কবি কিন্তু এখানে দুঃখের একটা আবহ সৃষ্টি করলেন তার ডিকশনের মাধ্যমে। তার ডিকশনগুলো ছিল প্রকৃতি,
এবং দুঃখ, এই দুটো মিলিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানটায় তিনি কবি তার বর্তমান মানসিক অবস্থা যেটা দুঃখে পরিপূর্ণ, সেই মানসিক অবস্থাটার বর্ণনা করলেন এই প্রকৃতির বর্ণনার মাধ্যমে। এবার এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, দিনটা কান্না করেছে। তাহলে দিন কি করে কান্না করতে পারে? দিন তো মানুষ নয়। তার মানে কবি কল্পনা করছেন যেন দিন একটা হিউম্যান বিং। এবার যখন কোনো কবি বা লেখক যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা যা হিউম্যান নয় তার মধ্যে হিউম্যানের বা মানুষের কোনো ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিক বৈশিষ্ট্য যদি আরোপ করে বা যদি কল্পনা করে যে কোনো যে মানুষ নয় সেই রকম কোনো বস্তু যদি মানুষের মতো আচরণ করে, সেটা কবির কল্পনায় বা লেখকের কল্পনায় অবশ্যই সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সন মানুষ, সেখান থেকে পার্সনিফাই করা হচ্ছে, মানুষের অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে, আর সেই প্রসেসটাকে বলা হয় পার্সনিফিকেশন। তার মানে কবি এখানে এই যে দ্য ডে কে পার্সনিফাই করলো, তার মানে এখানে যে লিটারারি ডিভাইস বা ফিগার্স অফ স্পিচটা মানে ব্যবহার করা হলো সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এটা যদিও এই মুহূর্তে সেরকম একটা কাজে লাগবে না, তাও জেনে রাখা ভালো, পরবর্তীতে ইংরেজি নিয়ে পড়তে গেলে এই ফিগার্স অফ স্পিচ গুলো কিন্তু খুব কাজে লাগবে। এরকমই আরো একটি ফিগার্স অফ স্পিচ কিন্তু প্রথম লাইনেই রয়েছে, যে লাইনটা আমরা জেনেছি হচ্ছে কবিতার নাম, সেটা হচ্ছে মাইল্ড দ্য মিস্ট। এখানে মাইল্ড আর মিস্ট দুটো শব্দই কিন্তু এম লেটারটা দিয়ে শুরু হয়েছে বা এম সাউন্ড দিয়ে শুরু হয়েছে। এবার কোনো সাউন্ড যখন শব্দের শুরুতে সেম সাউন্ড যদি কোনো কাছাকাছি শব্দের মধ্যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যালিটারেশন। তাহলে অ্যালিটারেশন হয়েছে প্রথমে, ওটাও আরেকটি ফিগার্স অফ স্পিচ। যখনই কোনো কবিতায় বা কোনো লেখায় আমরা দেখব যে একই রকম কনসোনেন্ট সাউন্ড দিয়ে দুটো বা তার বেশি শব্দ শুরু হয়েছে, তখন সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। এখানে এটা হয়েছে পার্সনিফিকেশন আর এটা হলো অ্যালিটারেশন। বেশ, তার মানে তিনি তার বর্তমান মানসিক অবস্থার কথা প্রথম স্ট্যান্জায় ব্যক্ত করলেন। এবার চলে আসছে দ্বিতীয় স্ট্যান্জায়। দ্বিতীয় স্ট্যান্জা শুরু হচ্ছে কিভাবে? ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। এতক্ষণ কিন্তু আমরা থার্ড পার্সন ন্যারেটিভ দেখলাম, এখানে কিন্তু কোনো ফার্স্ট পার্সন ছিল না। এখানে কিন্তু দ্বিতীয় স্ট্যান্জায় শুরুই হচ্ছে ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তার মানে কবি বা একজন স্পিকারকে ইন্ট্রোডিউস করলেন। এটা হতে পারে কবি নিজে, আবার হতে পারে কোনো আরেকজন স্পিকার যার পার্সপেক্টিভ দিয়ে এই সেকেন্ড স্ট্যান্জাটা বা পুরো কবিতাটাই দেখা হচ্ছে। এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তাহলে এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভে কি হচ্ছে? ও আই অ্যাম মানে আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। তাহলে কি হলো? তিনি এই যে দৃশ্যটা দেখছেন, যে দৃশ্যটা তার বর্তমান দুঃখর সাথে প্রচুর মিল আছে, প্রচুর জড়িত রয়েছে, প্রচুরভাবে জড়িত রয়েছে, সেটা হচ্ছে তিনি এই যে মিস্ট দেখতে পেয়েছেন, মিস্ট দেখে তার মনে হয়েছে যে না, এটা ভবিষ্যতের ঝড়ের পূর্বাভাস নয়। যদিও সারা দিন কিন্তু কেঁদে কেটেছে, সারা দিন কিন্তু কান্নাকাটি করেছে। কিসের জন্য? তার সঞ্চিত যত দুঃখ ছিল সেটা খরচ করার জন্য, সে খরচ করার জন্য বা খরচ করে সে সারাদিন কেঁদেছে। তার মানে এই যে দিনটা, এই মাইল্ড দ্য মিস্ট, এই যে তার দুঃখের দিনের যে পরিবেশ, সেই পরিবেশটাও কিন্তু তার অতীতের সুখের দিনকেও স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ এই রকমই পরিবেশ ছিল তার ছেলেবেলায়, তার ছোটবেলায়। তিনি যখন ছোট ছিলেন তখনকার পরিবেশের সঙ্গেও কিন্তু এখনকার পরিবেশের মিল রয়েছে, যদিও এখনকার পরিবেশে একটা দুঃখের আবহ রয়েছে যেটা ছোটবেলায় ছিল না, সেটা আমরা পরে পাবো। তার মানে তিনি বর্তমান থেকে, এটা প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট টাইমে রয়েছে,
এবার এটা কিন্তু তিনি আবার সেকেন্ড স্ট্যান্ডার শুরুতেই চলে গেলেন পাস্টে। তিনি কিন্তু পাস্টে বর্ণনা দেওয়া এরপরেই শুরু করছেন। সেটা হচ্ছে আই এম গন ব্যাক, আমি ফিরে গেছি টু দ্য ডেজ অফ ইউথ। আমি কিন্তু আমার অতীতের দিনে, আমার কৈশোরের দিনে ফিরে গেছি। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি যেন আবার একটা শিশুতে রূপান্তরিত হয়েছি, মানে মানসিকভাবে তিনি মনে মনে যেন আবার ছেলেবেলায় ফিরে গেছেন। অ্যান্ড neath my father's sheltering roof, and neath হচ্ছে beneath, beneath এর পোয়েটিক ফর্ম বলা যেতে পারে বা শর্ট ফর্ম। বিনীতকে শর্ট করে কিন্তু আমরা নিথ বলতে পারি কবিতায়। তাহলে নিথ মানে বিনীত, কোথায় বিনীত? বিনীত মাই ফাদার্স শেল্টারিং রুফ, বিনীত মানে নিচে, কিসের নিচে? মাই ফাদার্স মানে তার পিতার, শেল্টারিং রুফ তার মানে তার বাবার যে বাড়ি ছিল, সে বাড়ির শেল্টারিং রুফ, সে বাড়ি তার আশ্রয় ছিল, সেই বাড়িটা ছিল একটা কমফর্টের জায়গা, একটা আরামদায়ক পরিবেশ। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার মানে এখানে তিনি যে ডিকশনটা ব্যবহার করলেন ওল্ড, তিনি যে শব্দ চয়নটা করলেন, এই ওল্ড শব্দটাও কিন্তু এই পাস্ট যে ব্যাপারটা, এই পাস্টেরই একটা অংশ। এই ওল্ড শব্দটা দিয়ে কিন্তু পাস্ট যে নস্টালজিয়া, যে ব্যাপারটা, নস্টালজিয়া মানে হচ্ছে অতীতের স্মৃতিচারণ, ইউজুয়ালি সুখকর স্মৃতিচারণ। তাহলে তিনি এখানে স্মৃতিচারণ করছেন কি না, তিনি এই যে মাউন্টেনের ওপরে যে মিস্ট, এই পরিবেশটা দেখে তার অতীতের দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কোন দিনগুলো? যখন তিনি তার দিন কাটাতেন তার বাবার শেল্টারিং রুফ বা আশ্রয়ের, যে আশ্রয়পূর্ণ যে বাড়ি, যে ঘর, সেই ঘরে যখন তিনি দিন কাটাতেন, সেটা তার শেল্টার দিচ্ছে, তাকে একটা প্রোটেকশন দিচ্ছে। সেটা ছেলেবেলাটা সবসময় তার বাবা মা মনে করেন, তার যে পেরেন্টসরা আছেন মনে করেন সবসময় প্রোটেক্ট করে রাখতে, তার সবসময় ইন্টেন্ট করেন, সবসময় চেষ্টা করেন তার ছেলে মেয়েদের প্রোটেক্ট করে রাখার জন্য। এবং সেটাই শেল্টারটা তারই একটা আভাস দিচ্ছে যে প্রোটেক্টিভ যে হাউস, খুব প্রোটেক্টেড ছিলাম আমি, আমি খুব সেফ ফিল করতাম সেই হাউসে, সেই দিনগুলোর কথা আমায় মনে করিয়ে দিচ্ছে। এবং সেই দিনগুলোতে তিনি কি করতেন? এই যে এখানে বলেছেন নিয়ার দ্য ওল্ড হল ডোর, এই ওল্ড হল ডোরে দাঁড়িয়ে বা সেই বাড়ির থেকে, বাড়ির হয়তো জানালা দিয়ে বা বাড়ির সামনে দিয়ে, যাই হোক, সেই সময় তিনি কি করতেন? আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, তার মানে তখন কিন্তু তিনি এই যে ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন যে সন্ধ্যা তিনি নেমে আসতে দেখতেন, ধীরে ধীরে যে সন্ধ্যা নেমে আসছে, ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে, তখন তিনি কিন্তু সেটা দেখতেন। আফটার আ ডে অফ রেইন, এখানে কিন্তু তিনি এই শব্দটাই ব্যবহার করলেন, ডে অফ রেইন। এখানে কিন্তু তিনি বললেন না যে দিনটা কান্না করছিল বা দ্য ডে ওয়েপ্ট ইটস ফিল, এই শব্দটা কিন্তু, এই শব্দগুলো কিন্তু তিনি ব্যবহার করলেন না। তিনি এখানে বললেন আফটার আ ডে অফ রেইন। এটা থেকে কিন্তু তার যে শৈশবে, তিনি শৈশবে ফিরে গেছেন, শৈশবের দিনের যে সিম্পলিসিটি, যে সাধারণ যে ব্যাপার, খুব সাদামাটা যে ব্যাপার, সেই ব্যাপারটাই কিন্তু ফেটে উঠছে, কোনো কমপ্লেক্সিটি নেই। খুব সাধারণভাবে তিনি এই কথাটা বললেন আফটার আ ডে অফ রেইন। তিনি যখন বর্তমান দিনের বর্ণনা দিচ্ছেন, বলছেন দিন যেন সারাদিন কেঁদেছে। তিনি খুব কমপ্লিকেটেড করে, খুব ফিগার্স অফ স্পিচ, লিটারারি ডিভাইস এসব ব্যবহার করে কিন্তু তিনি এই শব্দগুলো, লিটারারি ডিভাইস ইউজ করে কিন্তু এই লাইনগুলো তিনি বর্ণনা করেছেন প্রথম স্ট্যান্ডায়, যখন তিনি বর্তমানকে বর্ণনা করছেন। কিন্তু যখন তিনি পাস্টে ফিরে গেছেন, তার পাস্ট কিন্তু খুব সিম্পল ছিল, অত কমপ্লেক্সিটি ছিল না। সেই কারণেই কিন্তু এই তখনকার ঘটনার বর্ণনাগুলোও কিন্তু খুব সিম্পল ভাবে করেছেন তিনি। যেমন আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং, ক্লাউডি ইভিনিং বলেছেন, খুব সাধারণভাবে বলে দিয়েছেন মেঘাচ্ছন্ন ইভিনিং, সন্ধ্যা। আর রেইনি ডে কে তিনি ডে অফ রেইনি বলেছেন।
কিন্তু তিনি কিন্তু আবার বলতে পারতেন যে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, সেটা না বলে সিম্পলি তিনি বলেছেন আফটার আ ডে অফ রেইন। ব্লু মিস্ট, সুইট মিস্ট, এখানে ব্লু খুব মাইল্ড একটা কালার, ব্লু, ব্লু খুব পিসফুল একটা কালার। সুইট মিস্ট মানে এখানে বলছেন নীল কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা। তখন ছোটবেলায় সেই কুয়াশাগুলোকে তার খুব মিষ্টি, যে মিষ্টি এই শব্দটা তিনি ব্যবহার করলেন, এই ডিকশনটা তিনি ব্যবহার করলেন, এবং ব্লু এই শব্দটা ব্যবহার করলেন, এটাতেই বোঝা যাচ্ছে তার চাইল্ডহুড কত কত পিসফুল ছিল, কত সুন্দর ছিল। অফ সামার, এই সামার, সামার শব্দটা, সামারে আমরা কি দেখতে পাই? উজ্জ্বল দিন দেখতে পাই, সূর্যালোক থাকে, সারাদিন আলোতে পরিপূর্ণ থাকে, মেঘাচ্ছন্ন থাকে না। তাহলে কি বলছে? ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার, সামারের দিনগুলো যেরকম খুব সুন্দর থাকে, উজ্জ্বল থাকে, তার মানে তিনি তার অতীতকালকে সেইভাবেই স্মরণ করছেন যেন তার অতীতের, তার ছেলেবেলার দিনগুলো খুব উজ্জ্বল ছিল, সুইট ছিল, ব্লু ছিল। এখন এই শব্দগুলো স্মরণ করে তার মনে হচ্ছে, সেই দিনগুলো স্মরণ করে তার মনে হচ্ছে এখনকার দিনের তুলনায় তার ছেলেবেলাটা কতটা সুন্দর ছিল, উজ্জ্বল ছিল। অফ সামার, পল, পল মানে ঘন মেঘ, আর এখানে ঘন মেঘে ঢেকে রাখা। তাহলে যেন এই দিনগুলো যেন মেঘাচ্ছন্ন বা আবৃত করে রেখেছিল কি? দ্য হরাইজনস মাউন্টেন চেইন। হরাইজন মানে দিগন্ত, দিগন্ত রেখা। এই দিগন্ত রেখায় যে দূরের দিগন্ত রেখায় যে মাউন্টেন চেইন, পর্বতমালা, যে পর্বতমালাগুলো দেখা যাচ্ছিল, সেই মালাগুলোকে, পর্বতমালাগুলোকে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার, মানে গ্রীষ্মকালে ব্লু আর সুইট যে মিস্ট রয়েছে, এই নীল বর্ণের এবং মিষ্টি যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা ঢেকে রেখেছিল। তার মানে এটাও কিন্তু পাস্টটাই কন্টিনিউ চলছে, পাস্টের ঘটনাই কিন্তু কন্টিনিউ চলছে। এর পরে চলে আসছি ফোর্থ স্ট্যান্জা বা শেষ স্ট্যান্জা, যেটা এখানে কিন্তু তিনি আবার প্রেজেন্টে ফিরে এসেছেন। কিসের থেকে আমরা বুঝতে পারবো? এখন এই দুটো লাইন পড়লেই বোঝা যাবে যে কেন বলা হচ্ছে যে তিনি আবার প্রেজেন্টে ফিরে এসেছেন। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। তার মানে ড্যাম্প মানে আর্দ্র। এবার কখন পরিবেশ আর্দ্র থাকে? সকালবেলা, গরমকালে বা শরৎকালে যে সকালবেলা, যে আমরা যখন মাঠে যাই সকালবেলা, তখন শিশির পড়ে থাকে ঘাসের ডগায়। এবার স্ট্যান্ডস, ড্যাম্প কোথায় দাঁড়িয়ে থাকে? এই যে আর্দ্রতাটা কোথায় উপস্থিত থাকে? যে ইন দ্য লং গ্রিন গ্রাস। তার মানে লং, যে বড় বড় যে সবুজ ঘাস, সেই ঘাসের ডগায় যে ড্যাম্প, যে আর্দ্রতাটা জমে থাকে, সেই আর্দ্রতা, সেই যে শিশির বিন্দু, সেই শিশির বিন্দুগুলো কিসের মতো দেখতে মনে হচ্ছে? অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। অ্যাজ থিক, থিক মানে মোটা বা ঘন, অ্যাজ মর্নিং টিয়ার্স সকালের অশ্রু জল। এইতেই আমরা, এই শব্দটা ব্যবহারেই আমরা বুঝতে পারলাম তিনি কিন্তু আবার প্রেজেন্টেই ফিরে এসেছেন। তার মানে তিনি যখন প্রথমে বর্ণনা করেছিলেন প্রথম স্ট্যান্জায় যে দিন যেন কাঁদছে, সারাদিন কেঁদেছে, দিনটা সারাদিন কেঁদেছে, সেই রকমই এখানে বলছে মর্নিং টিয়ার্স, সকালের মর্নিং টিয়ার্স। এখানেও কিন্তু পার্সনিফিকেশন হয়েছে, মর্নিংকে পার্সনিফাই করা হয়েছে। তার মানে মর্নিং এ সকালের কান্না, সকালের অশ্রু জল। তার মানে সকালের অশ্রু জল কিসের সাথে তুলনা করা হয়েছে? শিশিরের সাথে, এই আর্দ্রতার সাথে তুলনা করা হয়েছে, যেটা কিনা দেখতে পাওয়া যায় কোথায়? ইন দ্য লং গ্রিন গ্রাস। ঠিক আছে, এরপরে বলছে অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধি, a dreamy sense of fragrance pass the breath of other years. Other years মানে past years, যে যে বছরগুলো অতিবাহিত করে এসেছি, এতদিনে যে অতিবাহিত করে এসেছি, সেই এই আর্দ্রতাটা, সকালের শিশির বিন্দুগুলো
যেগুলো কিনা প্রত্যেকটা লং গ্রিন গ্রাসের মধ্যে দেখতে পাওয়া যায়, গ্রাসের আগায় দেখতে পাওয়া যায়। সেই লং গ্রিন গ্রাসের আগায় দেখতে পাওয়া শিশির বিন্দুগুলি এক একটি বছরের গন্ধ বয়ে নিয়ে আসছে। তার মানে এক্ষেত্রে ব্রিথ মানে গন্ধ নেয়া বা গন্ধ বয়ে আনা, কিন্তু এইখানে ব্রিথ বলতে স্মৃতি, মেমোরির কথা বলেছে। যেন এই প্রত্যেকটি শিশির বিন্দু যা কিনা লং গ্রিন গ্রাসের ডগায় দেখতে পাওয়া যায়, সেই শিশির বিন্দুগুলি এক একটি বিন্দু এক একটি বিগত বছরের যেন নিদর্শন বা মেমোরি বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এই কবিতায় আমরা কি দেখলাম? সবার প্রথমে কবি কোনো একটি মাউন্টেন, কোনো একটি পর্বতমালার সামনে দাঁড়িয়ে সেই পর্বতমালার উপরে জমে থাকা মাইল্ড মিস্টের দিকে তাকাচ্ছেন, এবং সেই দৃশ্যটি দেখে তার ছেলেবেলার কথা মনে পড়ছে, এবং তিনি রিয়েলাইজ করছেন, তিনি অনুভব করছেন তার ছেলেবেলা তার বর্তমান অবস্থার থেকে কত হ্যাপি ছিল, কত উজ্জ্বল ছিল তার ছেলেবেলা বর্তমান পরিস্থিতির থেকে। এবং এটাই তিনি পুরো কবিতা জুড়ে বলে গেছেন এই প্রাকৃতিক ইমেজারির মাধ্যমে, এই প্রকৃতির মানে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টকে ব্যবহার করে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে এই কাজটা তিনি করে গেছেন। তাহলে এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।